সাবেক আইজিপি বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ। স্ত্রী সন্তানদের নামে হাজার কোটি টাকার সম্পদ, নজিরবিহীন দুর্নীতি বলছেন বিশেষজ্ঞরা। বুয়েটে স্বাভাবিক রাজনীতি ও সহাবস্থান চায় ছাত্রলীগ ছাত্রদল। সিদ্ধান্ত নেবে শিক্ষক শিক্ষার্থী, মতাদর্শ না থাকলে উগ্রবাদের জন্য সংখ্যা। দুর্নীতি মামলায় বিচার শুরু। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদিনের ছেলে ফয়সালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া। মিথ্যা মামলায় কারাভোগের প্রভাবেই শারীরিক অবস্থার অবনতি, অভিযোগ মঈন খানের। নেতানিয়াহুর বিরুদ্ধে জেরোজা নেমে হাজার মানুষের বিক্ষোভ। গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রী, অপারেশনের পর ফিরবেন দায়িত্বে, তেল আবিবের বিবৃতি। এবং ক্যাচ মিসের মহড়ায় চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার রানের পাহাড়। দিন শেষে টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 55, এখনো পিছিয়ে 476। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং। স্বাগত জানাচ্ছি নিউজ 24 সকাল 7টার সংবাদের সঙ্গে আছে রঞ্জিফ শেখার। দেখছিলেন সংবাদ শিরোনাম। এর আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। মাত্র 34 বছরের সরকারি চাকুরিতে তার মোট বৈধ আয় সর্বসাকুল্যে 2 কোটি টাকা। অথচ এই টাকার বাইরেই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ স্ত্রী সন্তানদের নামে গড়েছেন হাজার কোটি টাকার সম্পদ। কেবল সন্তানের সাময়িক বিশ্রামের জন্য কিনেছেন 3 কোটির ফ্ল্যাট। এ যেন আলাদিনের চেরাগ পাওয়ার মতো অবস্থা। অভিযোগ উঠেছে, পুলিশি প্রভাব আর ক্ষমতার অপব্যবহার করে বেনজির আহমেদ গড়ে তুলেছেন এসব অবৈধ সম্পদ। বিশেষজ্ঞরা বলছেন এই দুর্নীতি নজিরবিহীন। বিস্তারিত দেখুন বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে। গুলশান 1-এর 130 নম্বর সড়কের 1 নম্বর বাড়িটির নাম আইকন টাওয়ার। ভবনটির 12 এবং 13 তলা নিয়ে নির্মিত 16 কোটি টাকা মূল্যের 8600 স্কোয়ার ফিটের একটি ডুপ্লেক্স ফ্ল্যাটে পরিবার সহ থাকেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। কেবল এই বাড়ি নয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জে আনন্দ হাউজিংয়ে 2 বিঘা জমির উপর আছে আলিশান বাংলো, যার আনুমানিক মূল্য প্রায় 45 কোটি টাকা। আছে পূর্বাচলের 17 নম্বর সেক্টরের 301 নম্বর সড়কে 22 কোটি টাকা মূল্যের 10 কাঠার প্লট। এখানেই শেষ নয়, রূপগঞ্জের নাওরায় বেনজির কিনেছেন 20 কোটি টাকা মূল্যের 2 বিঘা জমি। রাজধানীর মগবাজারে রয়েছে 6 কোটি টাকা মূল্যের 4000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। অবসর গ্রহণের পর নিজের প্রভাব প্রতিপত্তি টিকিয়ে রাখতে কিনেছেন একটি বেসরকারি টেলিভিশনের শেয়ারও। সরকারি বেতন কাঠামো অনুযায়ী বেনজির আহমেদের 34 বছরের চাকরি জীবনে আয় করার কথা ছিল 2 কোটি টাকার কিছু কম বেশি, আর কিছু সম্মানী। কিন্তু সেখানে হাজার কোটি টাকার সম্পদ একজন সরকারি কর্মকর্তার পক্ষে বৈধভাবে অর্জন কিভাবে সম্ভব, কি বলছেন বিশেষজ্ঞরা? বাংলাদেশের সরকারি কর্মকর্তা যে পর্যায়ে হোক না কেন, যত উচ্চ পর্যায়ে হোক না কেন, এরকম হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিকানা অর্জন করা বৈধ প্রক্রিয়া কোনোভাবেই সম্ভব না। এটাই হোক না কেন, তার পরিচয় অবস্থা নির্বিশেষে আমাদের যে আইন আছে, সংশ্লিষ্ট আইন অনুযায়ী তার জবাবদিহি নিশ্চিত করতে হবে। আইন সবার জন্য সমান, এ তো গেল রাজধানীতে থাকা সম্পদের হিসাব। অনুসন্ধান বলছে, স্ত্রী সন্তানদের নামে গড়া 6টি কোম্পানির 5টি নিজ জেলা গোপালগঞ্জে। জেলা সদরের সাহারপুর ইউনিয়নের বৈরাগীটোল এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগের পরিমাণ 500 কোটি টাকার বেশি। 2 কন্যার নামে বেস্ট হোল্ডিং লিমিটেডে আছে 2 লাখ শেয়ার। অনুসন্ধানে পাওয়া তথ্য বিশ্লেষণ করে জানা গেছে, বেনজির আহমেদ তার স্ত্রী জেসান মির্জা ও 2 মেয়ে ফাহরিন রিস্তা বিনতে বেনজির এবং তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে গোপালগঞ্জে প্রতিষ্ঠা করেছেন সাভানা এগ্রো। 20 কোটি টাকা অনুমোদিত মূলধনধারী সাভানা এগ্রোর নামে রয়েছে কয়েকশো কোটি টাকার সম্পদ। বেনজির আহমেদের আরেকটি প্রতিষ্ঠানের নাম সাভানা ন্যাচারাল পার্ক প্রাইভেট লিমিটেড। সাভানা এগ্রোর মতো সাভানা ন্যাচারাল পার্কের মালিকানায়ও স্ত্রী আছেন চেয়ারম্যান হিসেবে এবং এমডি ও ডিরেক্টর পদে 2 মেয়ে। প্রত্যেকের হাতে রয়েছে 1 লাখ করে মোট 3 লাখ শেয়ার। সরেজমিনে দেখা গেছে এই পার্কের আয়তন প্রায়
600 বিঘা। পাটটি বড় করতে পাশে আরও 800 বিঘা জমি কিনে ভরাট করা হচ্ছে। অন্যদিকে স্ত্রী এবং 2 মেয়ের নামে বেনজির আহমেদ নিবন্ধন করেছেন সাভানা ইকো রিসোর্ট প্রাইভেট কোম্পানি এবং সাভানা এন্টারপ্রাইজ নামক আরও 2টি কোম্পানি। অনুসন্ধানে উঠে এসেছে বেনজির আহমেদের অবৈধ আয়ের ওপর চড়ে স্ত্রী জিসান মির্জার সাথে সাথে 2 মেয়েও মাত্র 29 ও 24 বছর বয়সী বনে গেছেন কোটিপতি, হয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকও। তবে তাদের পূর্বের কোনো ব্যক্তিগত আয়ের উৎস ছিল না। তবে এসব সম্পদ অর্জনের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করেও বেনজির আহমেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে দুর্নীতি দমন কমিশন বলছে, অবৈধ সম্পদ অর্জনের সুনির্দিষ্ট প্রমাণ থাকলে যে কোনো ব্যক্তিকেই আইনের আওতায় আনতে পারে প্রতিষ্ঠানটি। সাবেক আইজিপি বেনজির আহমেদের বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে। এটা কি সুনির্দিষ্ট তথ্য পেলে আপনারা কোনো ধরনের ব্যবস্থা করবেন কিনা? জানি না অবশ্যই ব্যবস্থা উদ্ঘাটন করে তথ্য ভিত্তিক তথ্য থাকে, তথ্য দিলাম সাবমিটিং পেপারে দিবেন, যদি না করে দুটো রিপোর্ট করবে। বিশ্লেষকরা বলছেন, বেনজির আহমেদের মতো রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে লাগামহীন লুটপাট ও অবৈধ সম্পদ অর্জনকারীদেরকে এখনই বিচারের আওতায় আনা উচিত। তা না হলে রাষ্ট্রের অন্যান্য প্রভাবশালীরাও এদের পথ অনুসরণ করতে পারে, যা সমাজকে ধ্বংস করার জন্য যথেষ্ট। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। অগণতান্ত্রিক আইন বাতিল করে ক্যাম্পাসে রাজনীতি ফেরাতে বুয়েট প্রশাসনকে আলটিমেটাম দিল ছাত্রলীগ। তাদের দাবি, বুয়েটের অসাংবিধানিক সিদ্ধান্তের সুযোগ নিয়েছে মৌলবাদীরা। ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতের দাবি ছাত্রদলের। উপাচার্য জানিয়েছে, শিক্ষক শিক্ষার্থীরা চাইলে আবারও চালু হবে ছাত্র রাজনীতি। 52 ভাষা আন্দোলন থেকে 71-এর মহান মুক্তিযুদ্ধ কিংবা স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে শিক্ষার্থীরাই। কিন্তু দখলদারিত্ব আর লেজুর বৃত্তি কলুষিত করেছে ছাত্র রাজনীতির এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে, যার সুযোগ নিচ্ছে মৌলবাদী ধর্মান্ধ গোষ্ঠী। সম্প্রতি ছাত্র রাজনীতি নিয়ে আবারও আলোচনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছাত্রলীগ সভাপতির ওই ক্যাম্পাসে যাওয়াকে কেন্দ্র করে আন্দোলনে নামেন বেশ কিছু শিক্ষার্থী। এবার বুয়েটে রাজনীতি চালুর দাবিতে মাঠে সরব ছাত্রলীগ। তাদের অভিযোগ, রাজনীতি নিষিদ্ধের নামে ধর্মান্ধ মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিয়েছে বুয়েট প্রশাসন। সামনে আনছে নিষিদ্ধ রাজনীতির নাটক, আর পেছনে রিমোট দিয়ে কন্ট্রোল করছে এবং সেখানে তারা হিজবুত তাহরির রাজনীতি করছে। বুয়েটের প্রত্যেক শিক্ষার্থীর অফিসিয়াল মেইলে হিজবুত তাহরির আহ্বান জানাচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করার জন্য। যদিও বুয়েট পরিস্থিতির দায় ছাত্রলীগকেই দিচ্ছে আরেক সংগঠন ছাত্রদল। আমরা বুয়েটও সহাবস্থানমূলক ক্যাম্পাস ভিত্তিক রাজনীতিক যে চর্চা, সেটিকে আমরা বাড়ানোর জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় কাজ করছে এবং সেটিকে আমরা বুয়েটও সেটি তৎপরতা আমরা দেখতে চাই। আর উপাচার্য বলছেন, বুয়েটে ছাত্র রাজনীতি ফিরবে কিনা শিক্ষক শিক্ষার্থীরাই নেবে এই সিদ্ধান্ত। উপাচার্য মহোদয় সিদ্ধান্ত দিয়েছিলেন যে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে। এখন শিক্ষক এবং ছাত্ররা যদি এই সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই সিদ্ধান্ত যদি পরিবর্তন করতে হয় তাদেরকেই আবার উদ্যোগী হতে হবে। ছাত্র রাজনীতিতে ইতিবাচক মত অনেক শিক্ষাবিদের। বলছেন, বিশ্ববিদ্যালয়ে আদর্শিক ছাত্র রাজনীতির অনুপস্থিতির সুযোগ নিতে পারে উগ্র রাজনৈতিক চিন্তা। যেখানে ডেমোক্রেসি আছে, যেখানে লিবারালিজম আছে, যেখানে প্রগ্রেস আছে, যেখানে ইকোনমিক ডেভেলপমেন্ট আছে, সব জায়গাতেই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের আদর্শিক অবস্থানটাকে খোলা রাখে, তাদের ডিসাইড করতে পারে। এখন এটা বন্ধ করলে কিন্তু ইজ নট দ্য সলিউশন। বন্ধ করলে এটা ইরাফ করবে অন্যদিকে। 2019 সালে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় নিষিদ্ধ হয় বুয়েটের ছাত্র রাজনীতি। যদিও অভিযোগ রয়েছে, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির আর জামাত শিবিরের মতো ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী গোপনে বুয়েট ক্যাম্পাসে তৈরি করেছে শক্ত ভিত। সজল দাস, নিউজ 24, ঢাকা। বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ রাখা সহ বেশ কিছু দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। রবিবার বিকালে ব্রিফিংয়ে বলেন,
বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি না চাওয়া মানেই মুক্তিযুদ্ধের পক্ষের মতাদর্শ থেকে দূরে সরে যাওয়া নয়। শিক্ষার্থীদের ফোন কলে হুমকি ধামকি প্রদান করা, সোশ্যাল মিডিয়ায় নানা রকম গুজব, বুয়েট শিক্ষার্থীদের মিথ্যা ট্যাগ দেওয়া, এমত অবস্থায় বুয়েট ক্যাম্পাস এবং আশেপাশের এলাকায় বুয়েট শিক্ষার্থীদের জন্য অনিরাপদ হয়ে পড়েছে। বুয়েট শিক্ষার্থীদের আজ ক্যাম্পাসে অবস্থান না নেওয়া মানে এই নয় যে বুয়েট শিক্ষার্থীরা তাদের ছাত্র রাজনীতিবিহীন ক্যাম্পাসের দাবি থেকে সরে এসেছে। এই দাবি বুয়েটের সকল ব্যাচের সকল শিক্ষার্থীর। দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি জয়নুল আবেদিন ও তার ছেলের বিচার কার্যক্রম শুরু হয়েছে। রবিবার বিশেষ জজ আদালত ৮ এর বিচারক বজরুল আলম ভূঁইয়ার আদালতে বিচার শুরু হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2019 সালে আপিল বিভাগের সাবেক বিচারপতি মোহাম্মদ জয়নুল আবেদিনের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে চার্জশিটে আসামি তালিকায় জয়নুল আবেদিনের সাথে যুক্ত ফয়সাল আবেদিন। রবিবার অভিযোগ গঠনের সময় সাবেক এই বিচারপতি আদালতে উপস্থিত ছিলেন, তবে তার ছেলে ফয়সাল আবেদিন অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। সাবেক বিচারপতি 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মামলায় আপিল বিভাগের বিচারপতি জয়নাল আবেদিন এবং তার ছেলের বিরুদ্ধে আজকে চার্জ গঠন করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ আছে বিচারপতি জয়নাল আবেদিন অবৈধভাবে অর্জিত টাকা দিয়ে তার ছেলের নামে একটি ফ্ল্যাট ক্রয় করে। আজকে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারপতি জয়নাল আবেদিন নিজে উপস্থিত ছিলেন, কিন্তু তার ছেলে উপস্থিত ছিলেন না। তার ছেলে অনুপস্থিতির কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরছে আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পান। হ্যাপি কাউ 500 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 380 টাকায়। সেম কাপড় 1 মিটার। তোকে ঠিক তোর মায়ের মতোই লাগছে। এইভাবে মুহূর্তগুলো স্পেশাল করতে ওকলা স্বীকৃত বাংলালির ফাস্টেস্ট ফুড যে আছে সেটা অফার নিয়ে সবসময় সবখানে। স্বাগত। এবার দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। বিএনপিকে ধ্বংস করতে খালেদা জিয়াকে টার্গেট করেছে সরকার, এমন অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, মিথ্যা মামলায় কারাভোগের প্রভাবে খালেদা জিয়ার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটেছে। জানান, হাসপাতালে ভীষণ অসুস্থ খালেদা জিয়া, তার বিদেশে যাওয়া জরুরি। শনিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। সেখানে তার স্বাস্থ্যগত নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরে খালেদা জিয়ার চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন জানান, খালেদা জিয়াকে সিসিইউতে রাখা হয়েছে। বিএনপি যদি বা বিরোধী দল যদি আজকে বিএনপি কাউকে ক্ষমতা এনে দেবে সেই প্রত্যাশায় বসে থাকতো, তাহলে তো আমরা বিগত 1.5 বছর ধরে আমাদের ড্রয়িং রুমে বসে এয়ার কন্ডিশন চালিয়ে আমরা টেলিভিশনে সিনেমা দেখতাম। আমরা কি বিগত 1.5 বছর সেটা করেছি? আমরা বিগত 1.5 বছর কি করেছি? সারা বাংলাদেশ আমরা চষে ফেলেছি। সেখানে আমরা জনসমাবেশ করেছি, প্রতিবাদ সভা করেছি, লক্ষ লক্ষ মানুষকে নিয়ে। ইন্টারনেট দেখে রান্না? এটা কি দিচ্ছ? রেড কাউ বাটার অয়েল। ঘি দাওনি? না মা, বাজারে যা পাওয়া যায় তা ঘি নামে যে কি না কি, একটু ট্রাই করেন। বাহ, বেশ মজা তো, আর বেশ ঝরঝরাও। খাঁটি জিনিসে রান্না এমনই হয়, এটাই শিখেছি আর শেখাচ্ছিও মা। বোমা তুমি? সম্পূর্ণ ন্যাচারাল রেড কাউ বাটার অয়েল আসে সরাসরি নিউজিল্যান্ড থেকে, যা তৈরি হয় 99.9% মিল্ক সলিডে। তাই ঝরঝরে ও সুস্বাদু রান্নায় অলওয়েজ বেটার চয়েস। রান্না তো ফাটাফাটি, পুরোটাই খাঁটি। রেড কাউ বাটার অয়েল, স্বাদের উৎসব প্রতিদিন। রেড কাউ বাটার অয়েল 400 গ্রাম একটি আকর্ষণীয় জার সহ এখন মাত্র 650 টাকায়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ।
পবিত্র মাহে রমজানের প্রতিদিন নিজস্ব ব্যবস্থাপনায় ইফতার প্রস্তুত করে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। মাদ্রাসার এতিম শিক্ষার্থী থেকে শুরু করে খেটে খাওয়া মানুষ প্রতিদিন প্রায় 18,000 রোজাদারের ইফতারের দায়িত্ব নিয়েছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীর। মহতী এই উদ্যোগে বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ মানুষ। হাসি ফুটেছে কোরআনের শিক্ষার্থীদের মুখেও। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, 5 ওয়াক্ত নামাজে যেখানে গরিব ধনী সব শ্রেণীর মুসল্লি দাঁড়ায় এক কাতারে, দূরপথের পথচারীরাও আল্লাহর ডাকে সামিল হন তার এই ঘরে। অন্যান্য সময়ের চেয়ে পবিত্র রমজানে এই সংখ্যা শিক্ষার্থীদের যেন দম ফেলার ফুরসত নেই, ধ্যান জ্ঞান শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জন। এসব শিক্ষার্থীদের পবিত্র মাহে রমজানের ইফতারের আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। বাদ আসর একে একে পৌঁছে দেওয়া হয় ইফতার। সুস্বাদু ইফতার পেয়ে হাসি ফুটে খুদে হাফেজদের মুখে। সবার সাথে ইফতার করি, মেহমানদের সাথে ইফতার করি, অনেক ভালো লাগে। বসুন্ধরা গ্রুপ প্রতিদিন আমাদেরকে ইফতার করাচ্ছে, আমাদের খুবই ভালো লাগে। আমরা তাদের জন্য দোয়া করি। আমি বড় হাফেজ ও আলেম হতে চাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে শিক্ষার্থীদের ইফতারের দায়িত্ব নেওয়ায় বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জানান আলেমরা। আমরা খুবই কৃতজ্ঞ আনভীর স্যারের কাছে। আমাদের খুব ভালো লাগে। আমরা এই ইফতার পেয়ে আমাদের সকল শিক্ষার্থীরা খুব খুশি, তারা ইফতার খেয়ে খুব উচ্ছ্বাস নিয়ে পড়াশোনা করছে। কোরআনের শিক্ষার্থীদের মুখে উন্নত মানের ইফতার তুলে দিতে পেরে খুশি ইফতার প্রস্তুত কার্যক্রমের দায়িত্বে থাকা বসুন্ধরা গ্রুপের বিভিন্ন স্তরের কর্মকর্তারাও। বসুন্ধরা গ্রুপের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক জনাব সায়েম সোভান আনভীরের সরাসরি তত্ত্বাবধানে শ্রমজীবী খেটে খাওয়া মানুষ বিভিন্ন মাদ্রাসা এতিমখানাতে ইফতার কর্মসূচি এবার অব্যাহত আছে। তারা এরই ধারাবাহিকতায় দক্ষিণ কেরানীগঞ্জের বেশ কিছু মাদ্রাসা এতিমখানা এখানকার কিছু শ্রমজীবী মানুষের মাঝে আমাদের এই ইফতার কর্মসূচি চলমান। পশ্চিম আকাশে সূর্য ডোবার সঙ্গে পরম তৃপ্তিতে ইফতার করে মাদ্রাসা শিক্ষার্থীরা। প্রতিদিন এমন 18,000 মাদ্রাসা শিক্ষার্থী সহ খেটে খাওয়া মানুষের হাতে পৌঁছে যাচ্ছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোভান আনভীরের এই উপহার। কেরানীগঞ্জের আইনতে এলাকার জামিয়া রাব্বানিয়া মাদ্রাসা আন্তর্জাতিক ব্যাংক ঋণের সুদহার বেড়ে 13.5% ছাড়িয়েছে। এই সুদহার সোমবার থেকে প্রযোজ্য হবে এবং এপ্রিল মাসের জন্য তা বহাল থাকবে। গত জুলাই মাসের পর এটাই হবে ঋণের ওপর সর্বোচ্চ সুদহার। বর্তমানে 6 মান্থ মুভিং অ্যাভারেজ রেট অফ ট্রেজারি বিল বা স্মার্ট পদ্ধতিতে ঋণের সুদহার নির্ধারিত হয়। এর ফলে প্রতি মাসেই বাড়ছে ঋণের সুদ। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা সহ ব্যাংকের ঋণ গ্রহীতারা। গত ফেব্রুয়ারিতে ব্যাংকের ঋণের সর্বোচ্চ সুদ ছিল 12.43%। মার্চে তা বেড়ে হয় 13.11%। এবার আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে জেরুজালেমে রবিবার আবারও ব্যাপকভাবে বিক্ষোভ শুরু করেছে হাজার হাজার মানুষ। গেল 7 অক্টোবর হামাসের হামলার পর সরকার বিরোধী এই বিক্ষোভ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে টানা 6 মাস পর আবারও হাজারো বিক্ষোভকারী নেমে এলো ইসরায়েলের রাস্তায়। এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে জলকামান ব্যবহার করে পুলিশ। দুপক্ষের সংঘর্ষের ঘটনাও ঘটে। এদিকে হার্নিয়ায় আক্রান্ত নেতানিয়াহু নিজের অপারেশনের পর আবারও দায়িত্বে ফিরবেন বলে রবিবার অঙ্গীকার করেছেন। নিউজ 24 সকাল 7টার সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছি আরো সংবাদ নিয়ে, সাথে থাকুন। স্বাগত। এবার দেখছেন নিউজ 24 সকাল 7টার সংবাদ। এবার জানাবো খেলার সংবাদ।
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 476 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। দিন শেষে টাইগারদের সংগ্রহ 1 উইকেটে 55 রান। ওদিকে একের পর এক ক্যাচ মিসের কারণে 531 রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা। সাগরিকার ব্যাটিং স্বর্গে স্বস্তিতেই দ্বিতীয় দিন পার করল বাংলাদেশ। ওপেনার জাকির হাসান 28 রানে অপরাজিত, সঙ্গী নাইট ওয়াচম্যান তাইজুল ইসলাম। এর আগে সকালে দিনের প্রথম ঘন্টা ভালোভাবেই পার করে লঙ্কানরা। প্রথম উইকেট পেতে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় 15 ওভার। দিনেশ চান্দিমালের উইকেট তুলে নেন সাকিব আল হাসান। যদিও সুযোগটা আগে এসেছিল, কিন্তু ক্যাচ মিসে সেটি আর হয়ে ওঠেনি। দিনের দ্বিতীয় সেশনে শুরুতে ক্যাপ্টেন ধনঞ্জয়ের উইকেট তুলে নেন খালেদ আহমেদ। ততক্ষণে ধনঞ্জয় নিজের নামের পাশে তুলে ফেলেছে 70 রান। এরপর সুযোগ আসে প্রভাত জয়সূর্যাকে ফেরানোর, কিন্তু স্লিপে দাঁড়ানো 3 জন মিলেও তালুবন্দি করতে পারেনি সেটি। ব্যক্তিগত 28 রানে জয়সূর্যাকে তুলে নিয়ে প্রত্যাবর্তন টেস্টে তৃতীয় উইকেটে দেখা পান সাকিব। শেষ পর্যন্ত দীপদেশটির ইনিংস থেমে 531 রানে। জবাবে শুরুটা মন্দ হয়নি টাইগারদের। লঙ্কান বোলারদের ভালোই মোকাবেলা করতে থাকে জয় জাকির পার্টনারশিপ, কিন্তু ইনসুইং এ পরাস্ত হয়ে জয় ফেরেন কুমারার বলে বোল্ড হয়ে। শুভদেবনাথ, নিউজ 24। এই ছিল নিউজ 24 সকাল 7টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।